তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। Who seeks not to divide but unify. Who doesn't see red states and blue states, only sees the United States. বিভক্তি নয়, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার বাইডেনের। নতুন প্রেসিডেন্টকে বিশ্ব নেতাদের সমর্থন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকছে না ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রোধে ডিনস কমিটির সুপারিশ। শিক্ষা উপমন্ত্রীর সই জালিয়াতি করে অর্ধ শতাধিক শিক্ষকের বদলির সুপারিশ। পিয়ন জুয়েল বরখাস্ত। জানুয়ারিতে হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বছরের মাঝামাঝি হতে পারে সীমিত পরিসরে পূর্বাচলে। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। বিভক্তি নয়, ঐক্যবদ্ধ দেশ গড়ার অঙ্গীকার করলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। জয়ের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাইডেন। একই সাথে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সম্মান পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। নির্বাচনে জিতে যেন বয়স কমে গেছে জো বাইডেনের। ডেলাওয়ারে বিজয় সমাবেশে একজন তরুণের মতোই দৌড়ে মঞ্চে আসেন ৭৭ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। লাখো জনতার সমাবেশে সব বিভেদ ভুলে ঐক্যের ডাক দেন তিনি। ঘোষণা দেন ডেমোক্র্যাট দলের নেতা হলেও তিনি গোটা দেশেরই প্রেসিডেন্ট। The people of this nation have spoken. They've delivered us a clear victory. আমেরিকার জনগণ যে আস্থা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি একটি অবিভক্ত দেশ গড়ার। আমার কাছে লাল বা নীল স্টেট বলে কিছু নেই। গোটা দেশকে আমি দেখছি ইউনাইটেড স্টেট হিসেবে, যেখানে বর্ণবাদ, দুর্বল অর্থনীতির কোনো স্থান নেই। Who doesn't see red states and blue states, only sees the United States. জো বাইডেনের আগে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবারে নির্বাচনে সত্যের জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায় ২০ ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট হল লড়াইয়ে জয় নিশ্চিত করেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। ট্রাম্পের থেকে পপুলার ভোটেও এগিয়ে আছেন নতুন প্রেসিডেন্ট। তিনি পেয়েছেন ৭,৫০,০০,০০০ বেশি ভোট, আর রিপাবলিকান প্রার্থী পেয়েছেন ৭,৬০,০০,০০০ ভোট। ডেমোক্র্যাট ঘাঁটিগুলোর পাশাপাশি রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত উইসকনসিন, মিশিগানে জয় নিশ্চিত করেন বাইডেন। জো বাইডেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নারী, কৃষ্ণাঙ্গ, তরুণ ও এশীয় ভোটাররা। প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তৃতীয় প্রচেষ্টায় সফল হলেন জো বাইডেন। নানা নাটকীয়তার পর ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। পেনসিলভেনিয়ায় ফল ঘোষণার পরপরই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে ডেমোক্র্যাট শিবির। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আনন্দে মাতোয়ারা ডেমোক্র্যাট শিবির। হোয়াইট হাউসের সামনের রাজপথ সহ বিভিন্ন শহরের রাজপথে উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকরা। হয়েছে বিজয় মিছিল। অবশ্য পরাজয় মেনে নিতে এখনও রাজি নয় ট্রাম্প শিবির। প্রত্যাশিত জয়ের জন্য ৪ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষা। বিজয় নিশ্চিতের পর তাই হয়তো ডেমোক্র্যাট শিবিরের উচ্ছ্বাসও বাঁধভাঙা। আনন্দ উল্লাসে অংশ নিয়ে বাইডেনকে সমর্থন ও ট্রাম্পকে ভোট না দেওয়ার কারণ তুলে ধরেন জনগণ। বাইডেনকে সমর্থন করার অনেক কারণ আছে। ব্ল্যাক লাইভস ম্যাটার অর্থাৎ কৃষ্ণাঙ্গদের অধিকার বা সমকামীদের অধিকারের জন্য তিনি ভাবেন। যারা সম অধিকার চান তারাও বুঝে গেছেন বাইডেন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। নিঃসন্দেহে আজকের এই মুহূর্ত ঐতিহাসিক। এমন মুহূর্ত আর কখনো নাও আসতে পারে। করোনা মহামারীর মধ্যেও তাই মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
হোয়াইট হাউসের সামনে রাজপথে উচ্ছ্বাসে মাতেন বাইডেন সমর্থকরা। বিভিন্ন শহরের মিছিলে অনেককেই ট্রাম্পের ব্যঙ্গচিত্র নিয়ে অংশ নিতে দেখা যায়। ট্রাম্পকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও তুলেছেন অনেক ডেমোক্র্যাট সমর্থক। এদিকে এখনও পরাজয় মেনে নিতে রাজি নয় ট্রাম্প শিবির। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি তাদের। অ্যারিজোনায় ভোট কারচুপির অভিযোগে মামলা করেছে ট্রাম্প শিবির। এর আগে জর্জিয়া ও মিশিগানে একই অভিযোগে মামলা করলেও ভোট জালিয়াতির কোনো প্রমাণ না থাকায় তা খারিজ করে দেয় বিচারক। এদিকে যুক্তরাষ্ট্রে বাস্তবিক অর্থে ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন ফেডারেল ইলেকশন কমিশনার অ্যালেন উইন্ট্রবো। বলেন, দেশজুড়ে সাধারণ মানুষ, নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞরা পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন। তারা কেউই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেননি বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেকর্ড ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়কে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। জয় ঘোষণার পরপরই নতুন এই প্রেসিডেন্টকে শুভকামনা ও ভালোবাসায় সিক্ত করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। পাশাপাশি নিজ নিজ দেশের সাথে সুসম্পর্ক ও ওয়াশিংটনের সাথে একযোগে কাজ করার অঙ্গীকারও করে বিভিন্ন দেশ। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে নিয়ে অনেকটাই আশাবাদী ছিলেন বিশ্ব নেতারা। বিশ্বের অন্যতম পরাশক্তির দেশটিতে নতুন নেতৃত্ব দেখতে মুখিয়ে ছিল সবাই। কয়েকদিনের নাটকীয়তা শেষে অবশেষে নির্বাচিত হলেন জো বাইডেন। তবে মস্কোর জন্য ঐতিহাসিক এই দিনটি ছিল বাকি সব দিনের মতোই স্বাভাবিক। রাশিয়ানদের মতে প্রেসিডেন্ট পরিবর্তন হলেও মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক অপরিবর্তিত থাকবে। উল্টো ট্রাম্পের চেয়ে বাইডেনের রাশিয়া নীতি আরও কঠোর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমার মনে হয় না এই জয় দুই দেশের সম্পর্কে তেমন বড় কোনো প্রভাব ফেলবে। ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন, রাশিয়ার ক্ষেত্রে তাদের নীতি একই। তবে রাশিয়ায় প্রভাব না পড়লেও ইতিবাচক পরিবর্তনের আশা বাকি ইউরোপীয় নেতাদের। আর তাই জয়ের পর বাইডেনকে শুভেচ্ছায় ভাসিয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন নেতারা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আমাদের ভালো বন্ধু। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাই। মার্কিন কংগ্রেস ও জো বাইডেনের নতুন প্রশাসনের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছি। জো বাইডেনের জয় ঘোষণার পর টুইটারে শুভেচ্ছা জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব গভীর এবং তাদের সাথে সবসময় আমাদের সম্পর্ক স্থিতিশীল ও ইতিবাচক থাকবে। জোকে অনেক অভিনন্দন। আশা করি তার নেতৃত্ব দুই দেশের সম্পর্ক আরও সুন্দর করতে অনুপ্রেরণা যোগাবে। ট্রাম্পের পছন্দের তালিকার শুরুতে থাকা ইসরায়েলের জনগণ সরকার বিরোধী বিক্ষোভ করার সময় জো বাইডেনের এই জয়কে স্বাগত জানিয়েছে। ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্রের প্রতি নিষ্ক্রিয় থাকা জার্মান সরকারও উচ্ছ্বসিত বাইডেনের জয়। একসাথে কাজ করার প্রত্যয় জানান। আমি মনে করি আমাদের নতুন করে শুরু করার সময় এসেছে। আমি আশা করছি বাইডেনের নেতৃত্বে জার্মান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হবে এবং আমরা একসাথে অনেক কাজের অংশ হব। এছাড়া ট্রাম্পের অভিশংসনের কেন্দ্রস্থল ইউক্রেনের প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানাতে ভোলেননি জো ও কমলাকে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 21-22 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। 5টি ইউনিটের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হবে 3টি ইউনিটে। তবে চলতি 20-21 শিক্ষাবর্ষে আগের নিয়মেই পরীক্ষা হবে 5 ইউনিটে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। সভায় এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়। সেখানে বেশিরভাগ ডিন প্রস্তাবের পক্ষে মত দেন। তবে একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত হবে। শিক্ষা উপমন্ত্রীর স্বাক্ষর জাল করে মাধ্যমিক বিদ্যালয়ে 50-এর বেশি শিক্ষকের বদলি সুপারিশ করা হয়েছে। এ কাজের জন্য এক একজনের কাছ থেকে 1 থেকে 1.5 লাখ টাকা নিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিয়ন জুয়েল।
এ অভিযোগে বরখাস্ত করা হয়েছে তাকে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। এ নিয়ে বিভিন্ন সময়ে পাওয়া গেছে অনিয়মের অভিযোগ। এবার খোদ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সই জালিয়াতি করে বদলির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে অনেকে বদলিও হয়ে গেছেন। মাউশির মহাপরিচালকের দপ্তরের পিয়ন জুয়েল এ অপকর্ম করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে যে বা যারা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত বলে মনে করি। বেশ কিছুদিন ধরেই এভাবে শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন জুয়েল। শিক্ষা উপমন্ত্রী বলছেন, এই জালিয়াতির সাথে জড়িত সবাইকে বের করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেওয়া হবে। শূন্য পদ সাপেক্ষে পদায়ন ব্যবস্থা নেন বা পদায়ন করে এরকম দিয়ে আমরা একটা সই নকল করে এটা দেওয়া হয়েছে। এটা একটা নিশ্চয়ই সংঘবদ্ধ চক্র সেখানে আছে। তো সেটা প্রাথমিকভাবে যেটা সন্দেহ করা হচ্ছিল যে ব্যক্তিকে, তার ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলেছি। মাউশির মহাপরিচালক বলছেন, অভিযোগ ওঠার সাথে সাথেই পিয়ন জুয়েলকে অব্যাহতি দেওয়া হয়েছে, চলছে তদন্ত। মন্ত্রণালয় থেকে একটা অভিযোগ আরো অনেকে সন্দেহ প্রকাশ করছে বলে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, এবং আমরা আবার তদন্ত দিচ্ছি। এদিকে এই বিষয়ে জুয়েলের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বদলি বাণিজ্য সহ নানা অনিয়মের সাথে জড়িত। এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রশাসনিক সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তাহলেই সম্ভব হবে শিক্ষার প্রকৃত মান উন্নয়ন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ, জাতি এবং বাহিনীর অপূরণীয় ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে তিনি বলেন, পিলখানার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি এয়ারউইংয়ের জন্য কেনা দুটি MI-71 হেলিকপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রায় 225 বছরের ঐতিহ্যবাহী এ বাহিনী দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। বিজিবির আধুনিকায়নে এবার এয়ারউইংয়ে যুক্ত হল দুটি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবি সদর দপ্তরের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বক্তব্যে বিডিআর বিদ্রোহের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। বাহিনীর পেশাগত দক্ষতা উন্নয়নে যা প্রয়োজন তা বন্দোবস্ত সরকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রায় 12,000 বিজিবি নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী 5টি রিজিয়ন সদর দপ্তর স্থাপন করে কমান্ড স্তর সৃষ্টি করা হয়েছে, যেই বাহিনীকে আরও গতিশীল এবং ফলপ্রসূ করেছে। আর বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। নতুন 4টি সেক্টর ও 5টি রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো, 15টি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। এছাড়াও নতুন 140টি বিওপি, 34টি বিএসপি এবং একটি এয়ারউইং সৃজন করার মাধ্যমে প্রথম পর্যায়ে পুনর্গঠন কাজ সম্পন্ন হয়েছে। 170টি বর্ডার পোস্ট আমাদের করা হবে। দেশের স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ এরশাদ জিয়া সরকার কোনো সুরাহা করতে পারেনি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। জিয়া, এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। যাক, আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি, এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে সকল দল মিলে আইন পাশ করে দিয়েছে, এবং আমাদের সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শপথ নিয়েছেন ফরিদপুর, মাদারীপুর ও মৌলভীবাজারের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানরা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে শপথ নেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের শপথ পড়ান।
এই সময় বঙ্গবন্ধুর আদর্শে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে জেলা পরিষদ চেয়ারম্যানদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা পরিস্থিতি সহ সব দুর্যোগ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুল হক ভোলা মাস্টার ও মাদারীপুরে জেলা আওয়ামী লীগের নেতা মুনীর চৌধুরী 4 অক্টোবর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর 944 ভোটের মধ্যে 673 ভোট পেয়ে উপনির্বাচনে জয়ী হন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান। আমরা আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন, আদর্শ নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে। জনগণের সেবা করাই আমাদের কর্তব্য। কাজে সেই সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। কাজে সেই চিন্তা নিয়েই আপনারা চলবেন, এটা আমরা আশা করি। ইনশাল্লাহ এই দুর্যোগ আসবে, আর সেই দুর্যোগ মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব। জাতির পিতা নিজেই 7 মার্চের ভাষণে বলেছিলেন যে আমাদের অর্থাৎ বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না, তো কেউ দাবায় রাখতে পারবে না। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 6067 জনের। 114টি ল্যাবে 24 ঘন্টায় 12,760 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1474 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.55%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,20,238 জনে। সুস্থ হয়েছেন আরও 1,577 জন। এ নিয়ে মোট সুস্থ 3,38,145 জন। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কেনা 90 ভাগ RT-PCR কিটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সংক্রমণের 8 মাস পরও জরুরি পরিস্থিতির কথা বলে দেশের বেশিরভাগ ল্যাবে এসব কিটেই চলছে করোনা শনাক্তের কাজ। তবে নিম্নমানের বলে এই কিট ব্যবহার করে না সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। কিটটা যে সবসময় খারাপ রেজাল্ট দিচ্ছে তা না, কিন্তু অনেক সময় খারাপ রেজাল্ট দিচ্ছে। জানাচ্ছিলেন দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর পরিচালক তাহমিনা শিরিন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল করোনা শনাক্তে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবহার করা চীনা প্রতিষ্ঠান সানসিওর বায়োটেকের কিটে পরীক্ষার মান নিয়ে। এটা তো বলার সুযোগ নাই, কারণ এটা হচ্ছে এই কিটটা সবসময় যে এক ধরনের রেজাল্ট দেয় তা না। কখনো পজিটিভিটি বেশি আসে, কখনো পজিটিভিটি কম আসে, সুতরাং এটাকে আপনি ওইভাবে মাপতে পারবেন না। এবং এই সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে ওই রিলিজ বাফারের উপরে। রিলিজ বাফার ইউজ করলে কোয়ালিটি নিউক্লিক অ্যাসিড বার হয়ে আসে না কখনো। তবুও এই কিট কেন কিনছে কেন্দ্রীয় ঔষধাগার? এই প্রশ্নে তারা বলছে সবকিছুই হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে। তবে এ নিয়ে নানাভাবে চেষ্টা করেও অধিদপ্তর মহাপরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মত, নির্ভুল পরীক্ষার বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 6 মাস আগে থেকেই জাজ করা উচিত ছিল যে এর এলওডি কত, এর অ্যাকুরেসি কত, এর প্যারামিটার কত, কোথায় টেস্ট হয়েছে, এটি কি তাহলে WHO বা FDA বা ওইখানে তার অবস্থানটা কোথায় রয়েছে, বা ইউরোপিয়ান সিতে। এই কিটের যদি মান মানে সঠিকভাবে না পরীক্ষা করে যদি এইভাবে মানে সারা দেশব্যাপী এটি পরিচালিত হয়ে থাকে, তার মানে আমরা যেসব সংখ্যা বলেছি, মানে ফলস পজিটিভিটি, ফলস নেগেটিভিটি কাউন্ট করলে এইসব সংখ্যাগুলোর কোনো মানে ভিত্তি নেই। বাংলাদেশের করোনা পরীক্ষার ল্যাবের মান নিয়ন্ত্রণ করে IEDCR, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় সানসিওরের কিট ব্যবহার করছে না প্রতিষ্ঠানটি। জরুরি পরিস্থিতিতে সানসিওর ব্যবহারে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রণকারী সংস্থা FDA। এ সনদ দেখেই 8 মাস ধরে কিটটি আমদানির ছাড়পত্র দিচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা আমরা ওই সার্টিফিকেশনগুলোর উপর নির্ভর করে দিয়ে থাকি। আমাদের এখানে কোনো ওন স্ট্যান্ডার্ড আমরা সেখানে কোনো পরিকল্পনা আপাতত আমার জানা মতে নাই। তবে স্বাস্থ্য সচিব বলছেন এই কিট বদলে দেওয়া হবে শিগগিরই। রিকুইজিশনটা তো ডিজি দিবে, ডিজি যদি এটা না দেয় অন্যটা দিত তাহলে তো কিন্তু আমি ডিজির সাথে কথা বলি, আমরা এটা চেঞ্জ করব। গত 8 মাসে 12,85,000 করোনা পরীক্ষার কিট কিনেছে কেন্দ্রীয় ঔষধাগার, যার মধ্যে 11,60,000 চীনা প্রতিষ্ঠান সানসিওর বায়োটেকের। মান নিশ্চিত না হয়ে এই কিটের ব্যবহার সরকারের করোনা মোকাবেলা কার্যক্রমে বড় বাধা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় 5 বছর সাজা হলেও কারাগারের বদলে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ পেয়েছেন মতি মাতব্বর। তবে এজন্য বৃদ্ধা মায়ের সেবা ও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে না দেয়া সহ তাকে 1.5 বছর মানতে হবে 3 শর্ত।
প্রবেশনের সুযোগ চেয়ে আসামির করা আবেদনের শুনানি নিয়ে ব্যতিক্রমী এই রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ রোববার এ রায় দেন। অপরাধীদের সংশোধনের সুযোগ দেওয়ার বিধান রয়েছে ১৯৬০ সালের প্রবেশন অধ্যাদেশে। এতে অপরাধের পূর্ব রেকর্ড না থাকা ব্যক্তিকে লঘু অপরাধে সাজার বদলে সংশোধনের সুযোগ দেওয়া হয়। বছরখানেক ধরে বিচারিক আদালত এমন কয়েকটি সুযোগ দিয়েছে। এবার মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে কারাগারে না পাঠিয়ে শর্ত সাপেক্ষে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ দিল হাইকোর্ট। তবে শর্ত ভাঙলে আসামিকে যেতে হবে কারাগারে। ঢাকার কেরানীগঞ্জের মতি মাতবরের বিরুদ্ধে ৪১১টি ইয়াবা বিক্রির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয় ২০১৫ সালের ২৩ নভেম্বর। ২০১৭ সালে ওই মামলায় বিচারিক আদালত আসামিকে ৫ বছরের কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা করে। হাইকোর্ট তাকে জামিন দেয়। পূর্ব অপরাধের রেকর্ড না থাকা এই আসামি ওই বছরই হাইকোর্টে রিভিশন আবেদন করেন। রায় দেয়া হয় রোববার। তিনি তার সন্তানাদির যে পড়াশোনা আছে এটা কন্টিনিউ করবেন। তার ৭৫ বছরের মা আছে, তার মায়ের সেবা শুশ্রূষা করবেন এবং তার মেয়ের বিয়ে বাংলাদেশের আইন অনুযায়ী বয়স হওয়ার আগে তিনি দিবেন না। এই শর্তে তাকে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। প্রবেশন কর্মকর্তা জানিয়েছেন আসামিকে ১.৫ বছর ৩ শর্ত পালন করতে হবে। তা করছেন কিনা সে বিষয়ে ২ মাস পর পর প্রতিবেদন জমা দেয়া হবে। ২ মাস অন্তর অথবা ৩ মাস অন্তর অন্তর আমরা একটি রিপোর্ট দেব মহামান্য আদালতকে, এবং সেই রিপোর্টটি থাকবে যে সেই শর্তগুলো ঠিকঠাক মতো প্রতিপালন করছে কিনা। এর মধ্যে আমরা প্রত্যেক মাসে তার একটি ভিজিট থাকবে, ফিল্ড ভিজিট থাকবে, নিয়মিত সেটাই করব, কন্টিনিউ করব সেই এটা। আপনাকে হাইকোর্ট যে এই ৩টা শর্ত দিয়েছে, আপনি কি মনে করেন যে 3টা শর্ত পালন করার মতো আপনার পক্ষে? জি 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 এটা সংশোধনের জন্য পুরো এটাই করব, মানব। এ মামলায় মতি মাতবর ইতোমধ্যে ২০ মাস কারাভোগ করেছেন। আইনজীবীরা বলছেন আসামিকে সংশোধনের জন্য প্রবেশনের সুযোগ দেয়া দেশের আইনি ইতিহাসে নজির হয়ে থাকবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মাসব্যাপী সাইকেল অভিযাত্রা ২০২০ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধার সীমান্ত থেকে শুরু হওয়া এই আয়োজন উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম, যা ৩ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তেঁতুলিয়া থেকে টেকনাফ ১০১০ কিলোমিটার পথ মুজিব বর্ষ উপলক্ষে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেলে পাড়ি দিচ্ছেন ১০০ সেনা সদস্য। মূলত ১০০ সাইক্লিস্ট অংশ নিলেও প্রতিদিন যাত্রা করবেন ৭১ জন। ৭১-এর চেতনাকে সমুন্নত রাখার প্রতীকী ভাবনা। দেশপ্রেম, ঐক্য ও বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরার যে প্রয়াস ছিল বঙ্গবন্ধুর, সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের তাগিদেই ৭১টা সেনাবাহিনী। আমরা আজ তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে দীর্ঘ ১০১০ কিলোমিটার সাইক্লিং করে জার্নি শেষ করব। এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত। আয়োজনের উদ্বোধন করে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্নে ঐক্যবদ্ধ হওয়া জরুরি সবকিছুর আগে। বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় সার্বিকভাবে জনসাধারণের আস্থার একটি স্থান এবং তাদের উপর অর্পিত দায়িত্ব যে কোনো বিনিময়ই হোক না কেন অত্যন্ত উৎকর্ষতার সাথে এবং অত্যন্ত যে কোনো মূল্যের বিনিময়ে এটা পালন করবেই। ১৫ জেলা ঘুরে ২৬ দিনের এই আয়োজন শেষ হচ্ছে টেকনাফের শাহপরীর দ্বীপে। ৫ ডিসেম্বর কক্সবাজারের জল তরঙ্গে এর সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাংলাবান্ধা, তেঁতুলিয়া। এবার জানুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না। করোনা পরিস্থিতির উন্নতি হলে হতে পারে সীমিত পরিসরে। বাণিজ্যমন্ত্রী বলছেন এখন থেকে শেরে বাংলা নগরে নয়, পূর্বাচলের স্থায়ী জায়গায় বসবে বাণিজ্য মেলা। প্রতি বছর ১ জানুয়ারি শেরে বাংলা নগরে শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কিন্তু করোনার কারণে এবার সেটা সম্ভব হচ্ছে না। কারণ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শীতে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের আশঙ্কা রয়েছে। বাণিজ্যমন্ত্রী জানালেন, পরিস্থিতির উন্নতি হলে আগামী বছরের মাঝামাঝি হতে পারে। সেক্ষেত্রে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে নির্ধারিত জায়গায় ২৬তম বাণিজ্য মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে। ২১ সালে ১ জানুয়ারি যেটা করব আমরা, সেটা হচ্ছে না আমাদের, বিকজ অফ এই কোভিড এর জন্য আমরা করব না। এই শেরে বাংলাও তো করবো না, তবে আমরা যেটা নেক্সট করব
যখনই করি তখন করবো আমরা আমাদের ওই নিজস্ব জায়গায় যেটা আমাদের করা হয়েছে ওর উপর যদি করতে পারি তাহলে আমরা হয়তো মানে ওখানেই করবো। নেক্সট আমরা ঢাকা শহরের মাঝখানে আর করবো না, এটাই আপাতত সিদ্ধান্ত। করোনার কারণে অনেকদিন বন্ধ থাকলেও পূর্বাঞ্চলে আবার শুরু হয়েছে মেলা প্রাঙ্গণের প্রস্তুতি। ইপিবির তথ্য মতে চীনা প্রতিষ্ঠানের সহায়তায় বাণিজ্য মেলার কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় 98%। এখন চলছে সাজসজ্জা। আর মনে করেন যে ডিসেম্বরের ভিতরে শেষ হওয়ার কথা, এগুলো শুনি এরকমই শুনছি আমরা, আর কাজটা এরকমই আগাইতেছে। প্রত্যেকটা কোম্পানিরই কাজ প্রায় শেষ, এখন জাস্ট এনারা খালি রিপেয়ারিংয়ের কাজটা করতেছে। কিছু কিছু জায়গা হয়তো আংশিক কিছু কাজ বাকি আছে সেটা করতেছে, বা ক্লিনিংয়ের কাজটা করতেছে। 2017 সালের অক্টোবরে শুরু হওয়া এই প্রকল্প আগামী মাসের মধ্যেই বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। 20 একর জায়গার এই প্রদর্শনী কেন্দ্রের প্রস্তুতি স্থায়ী বাণিজ্য মেলার জন্য। জাতীয় দল ও এইচপি দলের বাইরে কারা থাকবেন বঙ্গবন্ধু টি-20 কাপের ড্রাফটে তা জানা যাবে কাল। 2 দিনের ফিটনেস টেস্টের প্রথম দিনে অংশ নেবেন 80 জন ক্রিকেটার, সেখানে বড় নাম সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের তালিকায় আছেন আরও 33 জন। হঠাৎ করে ইয়ো টেস্ট নিয়ে ক্রিকেটারদের চ্যালেঞ্জে ফেলতে চায় না বিসিবি, এজন্য বিপ টেস্টেই যাচাই হবে ফিটনেস। পাঁচ দলের স্পন্সর ঠিক হয়ে গেছে। বঙ্গবন্ধু টি-20 কাপ আয়োজনের কার্যক্রম এগোচ্ছে জোরে সোরে। 20 ওভারের ক্রিকেটে ব্যাটে বলে যেন ভারসাম্য থাকে তা গুরুত্ব পাচ্ছে বিশেষভাবে। লঙ্কান কিউরেটর গামিনী সিলভা এখনও ফেরেননি, আর তাই উইকেট প্রস্তুতিতে নজর রাখছেন ভেন্যু ম্যানেজার আব্দুল বাতেন নিজে। যাদের ফিটনেস টেস্ট দিতে হবে না তারা চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি। নেটে সময় কাটিয়েছেন তাসকিন তাইজুল, ব্যাটিং ঝালিয়ে নিতে এসেছিলেন মুশফিক, তবে আসতে পারেননি মাহমুদুল্লাহ। করোনা আক্রান্ত হওয়ায় আছেন আইসোলেশনে। রোববার রাতে যাওয়ার কথা ছিল পাকিস্তানে পিসিএল খেলতে, 2 দফা করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলাও অনিশ্চয়তা তৈরি হয়েছে, হাতে 2 সপ্তাহ সময় আছে, সেখানেই আশা দেখতে পারেন টাইগার টি-20 অধিনায়ক। বঙ্গবন্ধু কাপের ড্রাফটে জায়গা করে নিতে প্রথম দিন ফিটনেস টেস্টে অংশ নেবেন 80 জন ক্রিকেটার। স্পটলাইট সাকিবের দিকে, প্রথমবার মিরপুরে ফিরেই দেবেন টেস্ট। তালিকার প্রথম নামটি বিশ্বসেরা অলরাউন্ডারের। 10টা থেকে শুরু হয়ে টানা 4 ঘন্টা চলবে বিপ টেস্ট। ইয়ো টেস্টের সাথে সবাই পরিচিত না থাকায় পুরনো পদ্ধতিতেই যাচাই হবে ফিটনেস। যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তারা হয়তো ইতিমধ্যে এবং এসপি প্লেয়াররা তারা ইতিমধ্যে প্র্যাকটিস করতে পেরেছে এবং তাদের কিছু তারা অনেকটাই ফিরে এসেছে তাদের খেলার ইসে। আর যারা এখনও ফেরেনি, যারা নতুনভাবে আসতেছে, তাদের ইন্ডোরেন্সটাই মেইনলি দেখা হচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় দিন ফিটনেস পরীক্ষা দেবেন আরও 33 জন। উতরে যাওয়াদের সাথে ড্রাফটে থাকবেন জাতীয় ও এইচপি দলের ক্রিকেটাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোরে ঠান্ডা হাওয়া, দুপুরে মিষ্টি রোদ আর সন্ধ্যা থেকেই কুয়াশার আবেশ এখন গ্রামগঞ্জ শহর বন্দরে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও বাতাসে তাপমাত্রা কম, হেমন্তেই এখন শীতের আমেজ। আবহাওয়া অধিদপ্তর বলছে দিনের তুলনায় রাতে 4 ডিগ্রি তাপমাত্রা কমেছে, তবে 2-3 দিন পর দিনের তাপ কিছুটা বাড়বে। নভেম্বরে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আরও বেশি শীত অনুভূত হবে। বাংলা পঞ্জিকায় এখন কার্তিক মাস, বইছে হেমন্তকাল। অগ্রহণ পেরিয়ে পৌষ মাঘ শীতকাল ধরা হলেও হেমন্তেই অনুভূত হচ্ছে শীত। এজন্য ভোরে কুয়াশাচ্ছন্ন নগরী, গ্রামেও ভারী ভেজা শুভ্র কুয়াশা, ঘাসে ঘাসে মুক্ত দানার মতো শিশির কণা। উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইছে ঘন্টায় 12 কিলোমিটার বেগে। ঘড়ির কাঁটায় 6টা বাজার আগে দেখা মিলছে না সূর্যের, তবে নগরবাসীকে বেশ স্বস্তি দিচ্ছে নভেম্বরের এই শীতের আমেজ। শীত আসতে এখনও বাকি 1 মাসেরও বেশি, তবে এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারদ নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। রংপুর রাজশাহীতে কার্তিকের শীতের উষ্ণতা অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে এবছর অক্টোবর পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আশ্বিন ও কার্তিকে ভারী বৃষ্টি হয় দেশ জুড়ে। এর রেশ কাটতে না কাটতেই হিমালয় থেকে বইতে শুরু করেছে ঠান্ডা বাতাস। রাতের তাপমাত্রা হঠাৎ করে 3 থেকে 4 ডিগ্রি স্বাদ এসে কমে গেছে, এই জন্য আপনাকে রাতের তাপমাত্রা যেহেতু বেশি কমে গেছে এই জন্য শীতটা অনুভূত হচ্ছে। ডিসেম্বর মাস থেকে যে মেন শীতটা শুরু হয় এবং যেটা আমরা বলি কোল্ড ওয়েভ, এটা হয়তো আপনার ডিসেম্বরে
মাঝামাঝি বা শেষ উইকে চলে আসবে। আর সবচেয়ে তাপমাত্রা কম থাকবে জানুয়ারি মাসে। প্রতি বছর এ সময় শরীরে হেমন্তের মিষ্টি রোদ মাখতে খালে বিলে ভিড় জমায় সরালি হাঁস, বক, ডাহুক, শামুকখোল সহ 100 প্রজাতির পাখি। আকাশে সীমানা পেরিয়ে আসতে শুরু করে পরিযায়ী পাখির ঝাঁক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সব দেখার জন্য ধন্যবাদ।